ট্রেনা, তুমি কখন এসছো? এই তো মাত্র এলাম। না মানে তুমি ফোন ধরছিলে না, তো ভাবলাম যে অফিসে চলে আসি। ট্রেনা, আসলে অফিসের কাজে এতই ব্যস্ত থাকতে হয় যে সবসময় ফোন পিক করতে পারি না, সরি। না মানে তুমি আমার ফোন ধরছো না, ভাবতেই অবাক লাগছে। কি বিস্ময়কর। না দেখো ট্রেনা, এটা হচ্ছে রিয়েলিটি তোমাকে মানতে হবে না? কি বলো? না মানে মৃদুল, তুমি এত বদলে যাবে ভাবাই যায় না। আচ্ছা, তুমি কি আমাকে একটু সময় দিবে? আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ, সেটাই বেটার। আমার মনে হয় আমরা বাইরে কোথাও গিয়ে বসে কথা বলি, প্লিজ। এসো এসো। চলে গেল। বসো। হ্যাঁ বলো ত্রিনা, কি বলতে চাও? বাহ মৃদুল, বাহ, এতদিন পর তোমার সাথে দেখা করতে পারলাম। একটাবার জিজ্ঞেস পর্যন্ত করছো না যে আমি খেয়েছি কিনা, আমি কি ভালো আছি? সরি ট্রেনা, মানে মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আচ্ছা মৃদুল, তোমার কি মনে পড়ে এই জায়গাটার কথা, যেখানে আমরা সারাদিন পর দুজনে ক্লান্ত হয়ে আসতাম, কখনো ক্লাস শেষে, কখনো টিউশনি শেষে। তোমার পকেটে টাকা থাকতো না, তারপরও তুমি 5 টাকার বাদাম বের করতে, আমরা দুজনেই ভাগাভাগি করে খেতাম। আচ্ছা ত্রিনা, তুমি কি বলতে চাও? সারা জীবন সেই দুঃসহ স্মৃতি আমাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে? না না, আমি তোমাকে তা বলছি না, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিচ্ছি সেই দারিদ্র কষ্টের মধ্যেও তোমার একটা মন ছিল, যা আজ শেষ হয়ে গেছে। ট্রেনা, তোমাকে বলা হয়নি আমি অফিস থেকে একটা প্রমোশন পেয়েছি, আর আমাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের অফিসের মেন ব্রাঞ্চ নেদারল্যান্ডে। ও তাই, এতক্ষণে বুঝতে পেরেছি তোমার বদলে যাবার কারণ কি, কেনই বা তুমি আমাকে এড়িয়ে চলছো। সত্যি কথা বলতে কি ট্রেনা, তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। বাহ মৃদুল, বাহ, এই তো এতদিন পর তুমি বীর পুরুষের মতো একটা কথা বললে। এই কথাটি তুমি বুক উঁচিয়ে সরাসরি বললেই পারতে। আচ্ছা মৃদুল, এই যে তুমি নিজেকে একজন বড় অফিসার বলে দাবি করছো, এ কার অবদান? এই যে তুমি রক্ত মাংসের গড়া মৃদুল আমার সামনে বসে আছো, এ কার অবদান? আমার। এই সব কিছুই আমার অবদান। তোমাকে একটা সরাসরি কথা বলি, দেখো, পাস্ট ইজ পাস্ট, তা মনে রেখে সামনে চলবার পথে বাধা হবার কোনো কারণ নেই। চলো ট্রেনা, চলো ওঠা যাক। আম সরি মৃদুল, এখন আর তোমার সাথে যাওয়া আমার মানায় না। তোমার আর আমার পথ আলাদা হয়ে গেছে। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায়।
হ্যালো আসসালাম স্যার। জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি স্যার। জি স্যার, জি স্যার। এসো মৃদুল, এসো, বসো। ভালো আছো? জি স্যার, ভালো আছি, থ্যাংক ইউ স্যার। স্যার, কি জন্য রেখেছিলেন যদি বলতেন? তোমার ভিসা প্রসেসিংয়ে চলে গেছে, শরীফ সাহেবের কাছে কাগজপত্র দেওয়া আছে। আমি যতদূর মনে করছি আগামী শুক্রবার তোমার ডেট, এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি শরীফ সাহেবের কাছ থেকে সমস্ত কাগজপত্র বুঝে নিচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি ডিউ টাইমে পৌঁছে যাব। অবশ্যই এখন তোমার প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে নিতে হবে। বি কেয়ারফুল। স্যার, একদম ভাববেন না, আমি সব কাজ ঠিক মতো করবো স্যার। ইউ আর এ লাকি চ্যাপ মৃদুল। এই বয়সে তুমি অনেক দূরে পৌঁছে গেছো। হ্যাঁ, আমাদের পৌঁছতে অনেক সময় লেগেছিল। সবই আপনার বদান্যতা, আপনি না থাকলে কোনো কিছু সম্ভব হতো না স্যার। আরে না, সবই ঈশ্বরের ইচ্ছা, আমি নিমিত্ত মাত্র। বি কেয়ারফুল, এগিয়ে চলো। Thank you, গো sir. অ্যাট। থ্যাংক ইউ সো মাচ। নেদারল্যান্ড, আমস্টারডাম। হ্যালো রোমানা, এসো এসো, বসো 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 প্লিজ। তোমার তো সব হয়ে গেল মনে হচ্ছে। সেরকমটাই তো মনে হচ্ছে। যাক, তাহলে তোমার একটা সাকসেস এসে গেল। আচ্ছা, তুমি কি অফিসে লাঞ্চ করবে নাকি? লাঞ্চ তো অফিসে করবো, কেন বলো তো? এই চলো না, আজকে একটু আউটিং এ যাই প্লিজ। ইয়া, দ্যাটস এ গ্রেট আইডিয়া। এখন একটু টেনশন রিলিজ না করলে একেবারেই চলছে না। মো, এক মিনিট। কাম ইন। টিনা, তুই? চলে এলাম। কেমন আছিস? খুব ভালো, তুই চলে এসে ভালো করেছিস। বস বস। তুই বস। আমি তো তোকে খুঁজতে খুঁজতে হয়রান। মাঝে তোর ফোনও বন্ধ ছিল। আমি তোর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে নেই। কি হয়েছে তোর? ওই কিছু না। কালকে আমাদের রেজাল্ট দিয়েছে, জানিস তুই? ইউনিভার্সিটির টপ রেজাল্ট তোর। কই হইচই করবি, নাচানাচি করবি না, মুখটাকে একদম প্যাচার মতো করে রেখেছে। শোন, কালকে পত্রিকায় একটা চাকরির অ্যাড এসেছে, কার্বিন অ্যান্ড ডেভিডসন, ইউএসএ। দারুণ অফার, হ্যান্ডসাম স্যালারি, অফিসার র্যাঙ্কে। আমি তো দেবই, আমি চাই তুইও দে। আর তোর যা রেজাল্ট, তুই তো সেটাতে পাবিই পাবি। টিনা, আমি কি তোর সঙ্গে একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি? বল না। যদিও ব্যাপারটা তোর পার্সোনাল, তুই একটু রেগে যেতেও পারিস। আরে ধুর বোকা, বল। আমি তোর ঘনিষ্ঠ বান্ধবী, তাই তোকে বলছি, তুই মৃদুলের ব্যাপারটা একেবারে ভুলে যা। ও সে আগের মৃদুল নেই রে। ও তো এখন অনেক উচ্চ আকাঙ্ক্ষী, ও তো হাওয়ায় উড়ে বেড়ায়। আমি হয়তো তখন তোর কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস করি। আসলে কি জানিস, মৃদুলের ঘোর এখনো আমার কাটেনি। মৃদুল এখন একটা ফ্রডে পরিণত হয়েছে, অকৃতজ্ঞ, প্রতারক। তুই ওর পরিবারের জন্য কত কিছু করলি, কিন্তু কি লাভ হলো বল? কি অবিশ্বাস্য, তোর রক্তে ঘামে গড়া মৃদুল আজ হয়ে গেল উড়াল পাখি। তোর কথাগুলো সব সত্য, কিন্তু আমি মৃদুলের শেষ দেখতে চাই। স্যার, এসো মৃদুল, বসো। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে বলে ডেকে পাঠিয়েছে। জি বলুন স্যার। আমাদের ক্লায়েন্টস কিছু অভিযোগ করেছে যে আমাদের যে কন্টেনার যাচ্ছে, কন্টেনারের মালের শর্টেজ পড়ছে। এই বিষয়ে তুমি কিছু জানো? কি বলছেন স্যার? ইতিমধ্যে অফিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমাদের কারখানার 3 জন প্যাকারকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। প্যাকারদের সাক্ষ্য প্রমাণে মিস্টার তৌফিক হাসানের নাম বেরিয়ে এসেছে। এই বিষয়ে তুমি কিছু জানো? ও মাই গড, আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না স্যার, তৌফিক সাহেবের মতন একজন ভদ্রলোক। আমিও তো ভাবতে পারছি না। ঘটনাটা এখানেই শেষ নয়, আরও চমক আছে। আরো মানে স্যার? হ্যাঁ, সেজন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। মানে
পুরো ব্যাপারটা আমি ভীষণ শকড যখন আমি শুনতে পেলাম এই ঘটনার সঙ্গে তুমি জড়িয়ে আছো। জি স্যার, আপনি কি বলছেন স্যার? আমি মানে আমার নাম না স্যার, না স্যার, এটা হতে পারে না। তৌফিক সাহেব নিজের দোষ ঢাকবার জন্য আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছেন স্যার। তোমার নাম এসেছে নিচের লেভেল থেকে, প্যাকাররা বলেছে তোমার নাম। তাহলে স্যার ওরা সবাই আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছে স্যার। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। বিশ্বাস করুন, বিলিভ মি স্যার। শতভাগ নিশ্চিত না হয়ে আমরা কারো নাম প্রকাশ করি না। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো অন্যায় নেই স্যার। আপনি আমাকে বোঝার চেষ্টা করুন স্যার, বিশ্বাস করুন। আমি টক তুমি এখন আসতে পারো। তোমার পাসপোর্টটা নিয়ে যাও। সরি, তোমার মধ্যে বিদেশে যাওয়া হলো না। রুমানা, রুমানা, কোথায়? এখানে তো কোনো ভিসা সিল নেই। সকাল ধরে অফিসের লোকজন আলোচনা করছে তোমার আর তৌফিক সাহেবের নাকি চাকরি চলে গেছে, তাও আবার চুরির দায়ে। সেটাই কি ঠিক? কি আজে বাজে কথা বলছো? সবাই আমাদের নামে মিথ্যা কথা রটাচ্ছে অফিসে। অফিসের লোকজন তোমার নামে মিথ্যে কথা রটাচ্ছে, তাই না? ইউ স্কাউন্ডেল! তুমি না বলেছিলে আমাকে বিয়ে করে নেদারল্যান্ডে নিয়ে যাবে, তোমার স্বপ্নের শহরে নিয়ে যেয়ে থাকবে, উইকেন্ডেতে সারা ইউরোপ ঘুরে বেড়াবে। এখন সব কিছু মিথ্যে হয়ে গেল, তাই না? তুমি একটা প্রতারক, একটা জঘন্য। তোমার মতো নিজ প্রতারক আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি মুখ সামনে কথা বলো। তুমি মুখ সামনে কথা বলো, তোমার লজ্জা হওয়া উচিত। রুমানা, রুমানা, আমার কথা শোনো। ট্রেনা, মৃদুল, তুমি? আমি কেন বিশ্বাস হচ্ছে না? হ্যাভ আ সিট প্লিজ। থ্যাংক ইউ। ঠিক। তারপর বলো, কেমন আছো? তুমি বেশ বদলে গেছো ট্রেনা। তা বলো মৃদুল, তোমার হঠাৎ করে উদয় হবার কারণ কি? বহুদিন তোমার সঙ্গে আমার দেখা নেই। আমি অনেক ভেবে দেখেছি ট্রেনা, আমরা কি পারি না আবার একত্র হতে, আবার নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারি না? মৃদুল, তুমি যখন আমাকে এড়িয়ে চলতে, ঠিক সেই সময় আমি নিজেই বারবার তোমার কাছে ছুটে গিয়েছিলাম। এ কথা যেমন সত্য, ঠিক সেই সময়ে তুমি বারবার আমাকে প্রত্যাখ্যান করেছো। এই কথাটি তার চেয়েও বড় সত্য। আমি আমার আগের কাজের জন্য দুঃখিত, আমি অনুতপ্ত। তুমি হাসালে মৃদুল, তুমি দুঃখিত, তুমি অনুতপ্ত, তুমি কত কিছু, তাই না? অথচ আমি কিন্তু সেদিনের তোমার সেই কথাগুলো ভুলিনি। আমার কিন্তু মনে আছে। আজ তুমি আমার কাছে ছুটে এসেছো। কোথায় গেল তোমার সেই রোমানা, যে তোমাকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে সাহায্য করেছিল? কোথায় আজ তারা? কোথায় মৃদুল? তুমি আজকে ছুটে এসেছো আমার কাছে। ট্রেনা, তুমি আমাকে ভুল বুঝছো। রোয়ানা আমার কলিগ ছিল, অনেক কাজ ওর সঙ্গে আমার অফিসে করতে হতো, তাই কাজের খাতিরে ওকে নিয়ে মাঝে মাঝে বেরো হতে হতো। এছাড়া আর কিচ্ছু নয়, নাথিং এলস। ছি মৃদুল, ছি। তুমি কি ভেবেছো আমি তোমার কোনো খোঁজ খবরই রাখি না? তুমি যদি আজকে নেদারল্যান্ডে যেতে, উন্নতির শিখরে তুমি পৌঁছতে, তারপরও আমি সান্ত্বনা পেতাম যে আমার কষ্ট বিফলে যায়নি। তুমি তুমি এখানেও ব্যর্থ। এখন আর কান্না করে কি হবে?
ট্রিনা, আমি শেষ হয়ে গেছি। গত 4 মাস ধরে আমার বাড়ি ভাড়া বাকি, বন্টির ভার্সিটিতে যাওয়া বন্ধ, আমার আর কোনো উপায় নেই। আমি তাই তোমার কাছে ছুটে এসেছি। আম সরি মৃদুল, আসলে আর 5 দিন পর আমার ফ্লাইট, আমি আমেরিকা চলে যাচ্ছি। এর মধ্যে আসলে আমার কোনো কিছু করা সম্ভব না। আমি আমেরিকা চলে যাচ্ছি হেড অফিসে। শোনো, তোমাকে একটা কথা বলি, কখনো হাত দিয়ে চাঁদ ধরতে যেও না, আর প্রতারণা করে তো নয়। আসো এবার। প্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, এই কথাগুলো এখন আর মানুষের মাঝে নেই, রয়েছে গানের পংক্তিতে। মানুষ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক হৃদয়হীন জীবে। মানুষের জন্য মানুষের মধ্যে সহানুভূতি, সহযোগিতা, মমত্ববোধ এগুলো উঠে গিয়ে মানুষ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক যন্ত্র দানবে। ফলে পরিবার ও সমাজ কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে দেখতে পায় এক অন্তহীন নিষ্ঠুরতা ও নির্মমতা। প্রিয় দর্শক, এগুলো ঘটছে কারণ মানুষের প্রতি মানুষের অবিশ্বাস, প্রতারণা, লোভ প্রতিনিয়তই বেড়ে চলছে। আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি ভালো জাতি উপহার দেব। ন্যাপোলিয়নের সেই অমর বাণীও আজ ধ্বংসপ্রায়। সমাজের এই যে ব্যাপক অবক্ষয়, এর কারণ কি? এর উৎস মূলই বা কোথায়? আর এসব বিষয়ে জানতে আজ আমরা সরাসরি মুখোমুখি হব এমিরেটাস অধ্যাপক, প্রখ্যাত চিন্তাবিদ ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে। স্যার, আমরা সাধারণত দেখি যে আমাদের সমাজ ব্যবস্থাটা ছিল দরদি কিংবা মানবিক, তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, প্রতারণাতে লিপ্ত হয়ে যাচ্ছে। এর কারণগুলো কি কিংবা এর উৎসগুলো কোথা থেকে আসছে স্যার? সমাজটা ভাঙছে, এটা সত্য, কিন্তু মূল সত্যটা হচ্ছে যে সমাজটা বদলাচ্ছে, এবং এই বদলটা হচ্ছে যে পুরনো সম্পর্কগুলো ছিল, সামাজিক সম্পর্কগুলো ছিল সামন্তবাদী, আর এখনকার যে সম্পর্কগুলো সেগুলো হচ্ছে পুঁজিবাদী। এই সামন্তবাদ থেকে পুঁজিবাদের যে উত্তরণ, সেইটাই আমাদের সমাজে এখন বৈশিষ্ট্য। এখন সামন্তবাদের সমাজেও নিষ্ঠুরতা ছিল, সেখানেও প্রবল দুর্বলের উপর অত্যাচার করত। কাজে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে নিষ্ঠুরতার মাত্রা বেড়েছে, এবং এই বেড়াটার কারণ হচ্ছে পুঁজিবাদী বিকাশ। পুঁজিবাদ যেটাতে বিশ্বাস করে সেটা হলো নিষ্ঠুর, নির্যাতন, নিপীড়ন, ভোগবাদিতা, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, সেগুলোই আমরা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দেখছি, নানাভাবে দেখছি। স্যার, সমাজে যে ধরনের অত্যাচারই হোক না কেন, আমরা সাধারণত দেখি যে এই অত্যাচারগুলো অবলা নারী কিংবা শিশুদের উপর দিন দিন বেড়ে চলছে। এটার কারণটা কি স্যার? এই যে নারী, সে দুর্বল, এই যে শিশু, সে দুর্বল, প্রবল এই দুর্বলের ওপর ঝাঁপিয়ে পড়ে। কাজেই আমরা যেটা এখানে দেখতে পাই সেটা হচ্ছে সমাজের বৈশিষ্ট্য দেখতে পাই ব্যক্তিগত আচরণের মধ্য দিয়ে বা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে, কিন্তু ব্যক্তি বা ঘটনা এগুলো বিচ্ছিন্ন ব্যাপার নয়, এগুলো সব ওই ব্যবস্থারই অংশ। স্যার, আমরা আরও একটা জিনিস খেয়াল করছি যে অত্যাচারিতের ভূমিকায় যারা সাধারণ মানুষ, মানে যারা এই ধরনের কাজ করা থেকে নিজেকে বিরত রাখতো, তারাও কিন্তু আস্তে আস্তে এইসব কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। এটার কারণটা কি স্যার? আসলে ব্যক্তির ওপর প্রভাব পড়ছে তার আশেপাশের যে আচরণ, যে সমস্ত কথা সে শোনে, যেগুলো দেখে, সেই দেখা এবং শোনা তার চাপের মধ্যে সে থাকে, এবং সেজন্যে সে এই কাজগুলো করে। তো এই খারাপ জিনিসের আধিক্য হচ্ছে এবং সে ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছে না। আর তার সাথে এটাও যুক্ত যে তার নিজের মধ্যে কিন্তু এই প্রবৃত্তিগুলো ছিল, এই প্রবৃত্তিগুলো উস্কানি পাচ্ছে। সত্য আরও একটা, সেটা হলো কোনো এই অপরাধে আমাদের যারা করে অপরাধী তাদের শাস্তি হয় না। তো সেটা দেখেও তার মনের মধ্যে এই বোধটা তৈরি হয় যে কিছু হবে না, এবং এই দিকটাই বোধ হয় বীরত্বের পথ। দুর্বৃত্ত মানেই বীর। এইটা হচ্ছে সমস্ত একটা পাপ চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, যে চক্রটাকে না ভাঙলে ব্যক্তির পক্ষে এখান থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হবে।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সামাজিক অবক্ষয় ও নৈতিক অধপতনের বিভিন্ন দিক নিয়ে নানা কথা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে স্ক্রিনে প্রদর্শিত ইমেল অ্যাড্রেসে মেল করুন। সর্বদা নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন করুন। দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর কুপথে অগ্রসর হয়, কিন্তু তুমি সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হও।